না রে, কিছুতেই মনে আসছে না। আমার না এই সময়গুলো খুব কষ্ট হয় জানিস তো। কিন্তু বিশ্বাস কর কাবেরী, ওই ঘরটা আমার খুব চেনা। বিশ্বাস কর, আমি চিনি ওই ঘরটা। আচ্ছা নিশাদ, শুধু কি ওটাই মনে আসছে না, নাকি অন্য কোনো ইভেন্টও আছে যেটা তুই ভুলে যাচ্ছিস? না না, শুধু ওটা, জাস্ট দ্যাট। আসলে বাবা চলে যাওয়ার পর থেকে না আমার এরকম হয় জানিস তো মাঝে মধ্যে, পার্টিকুলার কিছু মেমোরি এমনভাবে। সিলেক্টিভ অ্যামনেশিয়া হতে পারে জানিস। আমার এক আত্মীয়র সেম জিনিস আছে। নিশাদ, তুই বরঞ্চ একটা বিয়ে কর। প্লিজ কাবেরী, প্রেম বা বিয়ে কিছুই করতে বলিস না আমায়। এমনিতেই ভুলো না, তার উপর আবার সম্পর্কে গেলে তো। আমি উঠলাম, আমার ক্লাস আছে। হ্যাঁ, ভুলে যাওয়া এই জেনারেশনের অভ্যেস। না না, কাউন্টার করে লাভ নেই, এটাই সত্যি। রাত্রে ঘুমানোর আগে গুড নাইট উইশ হোক, বা সকালে ফোন করে ঘুম থেকে উঠিয়ে দেওয়া, অফিস থেকে ফেরার পর এক গ্লাস জল হোক, বা উইকেন্ডে একসাথে মুভি দেখার প্রতিশ্রুতি। কত কিছুই না ভুলে যায় এই জেনারেশন। আর সেখানে আস্ত একটা মেমোরি, একটা পাস্ট বেমালুম ভুলে যাচ্ছে নিশাদ। নিশাদ সেন কলকাতার এক নামী স্কুলের বাংলার প্রফেসর, ডিপার্টমেন্টের ইয়াং প্রফেসর। আর 5 জনের মতো সুন্দরী নিশাদ, কিন্তু ভিড়ের মাঝেও আর 4 জনের থেকে আলাদা করতে পারা যায় তাকে। তার কারণ ঠোঁটের নিচের ডান গাল ঘেঁষে একটা ছোট্ট তিল। প্রতিদিন কলেজের শাড়ি পরেই আসতে পছন্দ করে নিশাদ। আসলে নিজের ব্যাপারে যদি ভালো লাগার কথা কানাঘুষো শোনা যায়, তাহলে ভালোই লাগে। কলেজের স্টুডেন্টরা প্রায়ই তো বলে, ক্রাশ ম্যাডাম শাড়ি পরলেই আমরা শেষ। এরকম ম্যাডাম আমাদের সবার কলেজ জীবনেই থাকে, তাই না? ক্লাস ভালোই হয়েছে নিশাদের, তবে এত তাড়াতাড়ি বাড়ি ফিরতে ভালো লাগে না তার। ইউনিভার্সিটির জীবন যেন নিশাদের 2 কামরার ফ্ল্যাটে কাটানো একাকিত্বের মাঝে একটুখানি অক্সিজেন। তাই এখানেই থেকে যায় আরো কিছুক্ষণ। তার স্টুডেন্টস, কাবেরীর মতো কুলিগ, আর ছড়ানো ছেটানো কিছু মানুষকে নিয়েই তার বেঁচে থাকা। ভালো বন্ধু পেতে চায় জীবনে, কিন্তু প্রেমে পড়তে রাজি নয়। কিন্তু এমনটা তো হয় না, কারণ যে প্রেমে পড়তে চায় না, প্রেম তারই কাছে আসে। প্রেম আসলে বড় ছোঁয়াচে। মাস্ক, স্যানিটাইজার বা ভ্যাকসিন নিয়েও কোনো লাভ হয় না। কলেজের শেষে কাকার দোকানে রোজকার চাড্ডা চলে নিশাদদের। কিন্তু ওই যে বলেছিলাম না, প্রেমে পড়তে যে চায় না, প্রেম প্রথম তার কাছেই আসে। চায়ের দোকানে এসে নিশাদ দেখল বিহান বসু আজও এসে চায়ের দোকানেই বসে। কিছুটা বিরক্তি আর কৌতূহল মাখা মুখ নিয়ে নিশাদ বলল, কি ব্যাপার, আজকেও এসে বসে আছেন? কেন, দাঁড়িয়ে থাকলে খুশি হতেন নাকি? হোমা, আমি কি তাই বললাম নাকি? তবে আজকে কিন্তু গাড়ি নিয়ে আসিনি। আপনি আগের দিন বলেছিলেন না যে আপনার হাঁটতে ভালো লাগে। আজকে দুজনে হেঁটেই যাব ভাবছি। কোথায়? আমার বাড়ি। আগের দিন তো কত আড্ডা হলো আপনার সাথে। আপনি যে বললেন আবার আসবেন। ও, তাই বলেছিলাম নাকি? হতেই পারে। আসলে আপনার বাড়িটা যে বড় ভালো। কিন্তু আজ থাক, হ্যাঁ, পরে কোনো দিন। মানে একা থাকি বলে আসতে চাইছেন না, তাই তো? না না, আসলে এই সেদিন ইউনিভার্সিটির এক অনুষ্ঠানে পরিচয় হলো। আর 1 সপ্তাহের মধ্যে আপনার গোল পার্কের ফ্ল্যাটে যাওয়া, একটু বেশি কথা বলা, সেই জন্যই আর কি। সম্পর্ক শুরুতে বড্ড বেশি হিসেবি। কি কেন কারণ এসবের হিসেব একটু বেশি করে ফেলে। কিন্তু একবার হিসেব মিলে গেলেই সে অনেকটা সুন্দরী গাছের বীজের মতো, মাটির সাথে পুরোপুরি মিলিত হবার আগেই হাওয়াতেই অঙ্কুরিত হয়ে যায়। বিহান বসুকে যেটুকু চেনে নিশাদ, তাতে তার হিসেব পুরোপুরি এখনো মেলেনি, কিন্তু উপেক্ষাও করতে পারে না তাকে। একটা অদ্ভুত মায়া আছে ছেলেটার মধ্যে। ফর্মাল ব্ল্যাক শার্ট আর তার সাথে হালকা নীল রঙের ব্যাগি জিন্স, চোখে চশমা আর পরিপাটি করে চুল আছড়িয়ে
বিহান বসু যেদিন প্রথম দিন কলেজের এক অনুষ্ঠানে নিশাদের সামনে এসে দাঁড়িয়েছিল, সেদিনেই চোখে পড়েছিল নিশাদের। তারপর অনুষ্ঠানের শেষে হালকা কথা শুরু। আর যা হয়, মানুষ তো কথার প্রেমে আজকাল বেশি পড়ে। বিহানের সাথে একটু একটু কথা বলতে ভালোই লাগে, কিন্তু ওহো, আবার কিন্তু, এই কিন্তু শব্দটা আচ্ছা বাজাতো। এই কিন্তু যদি না থাকতো, তাহলে কত মানুষ আজকে না বলা কথাগুলো বলে দিত, কত সম্পর্ক আজকে আগুন সাক্ষী রাখত, কত দাম্পত্য আজকে একসাথে বুড়ো হতো। না, নিশাদ আর কোনো কিন্তু ভাবল না। নিমরাজি হলেও স্রোতে গা ভাসালো। ফর্মাল শার্ট, ব্যাগি জিন্সের হাত ধরে হাঁটল শাড়ি। আসলে কিছু কম্বিনেশন শুরুতে একটু অদ্ভুতই লাগে। এই 8B থেকে গোল পার্কের রাস্তাটা কি ভালো, তাই না? সেই জন্যই গাড়ি আনতে বারণ করেছিলেন। কি জানি, কিন্তু আপনি এক্স্যাক্টলি কি করেন সেটাই বললেন না এতদিনে। আমি সেরকম কিছুই করি না। ধরুন না, আপনার মতোই কিছু একটা করি। ওই অন্ধকারে একটু আলো ফোটাই, ব্যাস। ইলেকট্রিক ডিপার্টমেন্টে আছেন নাকি? আপনিও? এবার কিন্তু আপনি লুকিয়ে যাচ্ছেন আপনি কি করেন। আমার না এই কারণে আরো বেশি করে মনে সন্দেহ জাগে, জানেন তো। আচ্ছা, কি হবে বলুন তো? আমি কি করি এটা জেনে কি করবেন আপনি? বলুন না, সিক্রেট হলেও বলতে পারেন। এমনি তো আমি 2 দিন পরে হয়তো ভুলে যাব। আমাকেও? হতেও পারে, আপনাকে, আমাদের কাটানো মুহূর্তকে, অথবা এই গোটা ইভেন্টটাকে। আপনি এত তাড়াতাড়ি এত কিছু ভুলে যেতে পারেন? ভুলে না যাওয়ার ওষুধ জানা আছে নাকি? তাহলে বলুন না। আমরা আসুন আসুন, এই তো এসে গেছি। এই যে গলিটা এটা। কেমন হতো যদি আমরাও ভুলে যেতে পারতাম? বিশেষ করে যে জিনিস আমরা সত্যিই মন থেকে মুছে ফেলতে চাই, সেগুলো ভুলে যেতে পারতাম। প্রেম অনেকটা পাহাড়ের মতো। কি অপরূপ এই আলো, তো এই মেঘ, কুয়াশাও এখানে কি ভীষণ রঙিন। কিন্তু সেই অপরূপ পাহাড়ের বর্ষা ততোধিক নৃশংস। শুধুই ধস, শুধুই হাহাকার। ঠিক সেরকমই প্রেম পাহাড়ের ধসের চ্যাপ্টারগুলো আমরা আমাদের মন থেকে মুছে ফেলতে চাই, কিন্তু পারি কি? আমরা ভালোবাসা ভুলতে চাইলেও ভুলতে যে পারি না, কিন্তু অঙ্ক ভুলে যাই। বিহানের গোল পার্কের ফ্ল্যাটে ঢুকল নিশাদ। স্মৃতির গতিবেগ আলোর থেকেও বেশি। কাজেই ঘরে আলো জ্বালাবার আগেই কোনো এক আবছা স্মৃতি বেখেয়ালে ভেসে এলো নিশাদের। এই ঘরের কথাই সে কাবেরীকে বলেছিল। বড্ড চেনা এই ঘর, কিন্তু কিছুতেই মনে পড়ে না নিশাদের। বিহান খেয়াল করে যে নিশাদ ঘরের দেওয়ালের দিকে তাকিয়ে মাঝে মাঝে দেওয়াল ছুঁয়েও দেখছে। বিহান একটু কৌতূহল নিয়েই প্রশ্ন করল, আচ্ছা নিশাদ, হ্যাঁ, কোনো সমস্যা হয়েছে? না, আসলে এখনো পরিচয়টা ঠিক করে হয়নি তো, মানে তাই এরকম হুটহাট করে চলে আসাটা। না, এইসব নিয়ে একদম ভাববেন না। বলছি, একটা ড্রিঙ্ক বানাই? আমি ছাড়া আর কতজন মেয়েকে এভাবে ড্রিঙ্ক অফার করেছেন? আপনিই প্রথম। সে তো সবাই বলে। নতুন কিছু বলুন বিহান বাবু। দেখুন, আপনি যদি মনে করেন যে ড্রিঙ্ক বানিয়ে আমি তারপর অন্য কিছু করার মতলব করছি, তাহলে আপনি কিন্তু ভুল করছেন। আরে, আপনি রেগে যাচ্ছেন কেন? কি মুশকিল? ঠিক আছে, ফাইন, বানান। আসলে কি বলুন তো, মানে বাবা চলে যাওয়ার পর আমি পুরো একা হয়ে গেছিলাম। মানে আর মাকে তো আমার মনেই পড়ে না। আর মানে আমার সাথে তারপর এত কিছু হয়েছে যে মানে আমার মনে হয় আমি এখানে বিহান এই ঘরে একা। নিশাদ, কি হয়েছে?
নিষাদ, নিষাদ, এই নিষাদ। হঠাৎই অতীতের কথা ভাবতে ভাবতে, অস্পষ্টভাবে কথা বলতে বলতে সেন্সলেস হয়ে গেল নিষাদ। বিহান সেদিন প্রাথমিক সুস্থ করে নিষাদকে বাড়ি পৌঁছিয়ে দিয়েছিল। নিষাদ একা থাকে তাই কাবেরীকে ফোন করে ডেকেও দিয়েছিল সে। কাবেরী আসা অবধি অপেক্ষা করেছিল। আসলে কি জানেন তো, ভালোবাসার প্রতিমায় প্রথম মাটি পড়ে যত্নে, আর যত্ন তো তাদেরই করি যাদের আমরা ভালোবাসি। সেদিন রাতে বাড়ি ফিরে ঘুম হয়নি বিহানের। তার মনে তখন হাজারো প্রশ্ন, আর সব প্রশ্ন জুড়ে আছে নিষাদ। পরদিন সকালে বেল বাজল তার ফ্ল্যাটের। বিহান দরজা খুলেই দেখল নিষাদ দাঁড়িয়ে। সে ঘরে ঢুকে বসল। ধন্যবাদ বললে ব্যাপারটা কি খুব ফর্মাল হয়ে যাবে বিহান? কেন, ফর্মাল থাকতে চান না নাকি? আপনি হয়তো মনে করছেন যে আমি পাগল, হয়তো সাইকো, কিন্তু বিশ্বাস করুন আমি মানে আরে না, এসব এসব আরে থামুন, এসব আমি কিচ্ছু মনে করি না। আচ্ছা, যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলবেন আমাকে। আপনার কি সিলেক্টিভ অ্যামনেশিয়া আছে? আমি আমি জানি না, কিন্তু আমি মনে করতে পারছি না। মানে আপনি কিছু না লুকিয়ে আমাকে বলতে পারেন, মানে যেটুকু মনে পড়ছে, যতটা মনে পড়ছে সবটা বলুন। আমি কথা দিচ্ছি, আমি শুনবো। আমরা সবাই আমাদের দিকটা বলতে চাই, কিন্তু শোনার লোক আমাদের জীবনে খুব কম, তাই না? আমাদের সবার জীবনে যদি একজন শোনার লোক থাকতো, তাহলে অনেক মানুষকে আজ ওষুধ খেতে হতো না। নিষাদ অন্তত একজন শোনার লোক পেয়েছে। তার জীবনের ডায়েরি শোনাচ্ছে নিষাদ। বিহান এক মনে শুনছে তাকে, চোখে চোখ। ভেবে ভেবে বলে চলেছে নিষাদ একটার পর একটা স্মৃতি। ভালোবাসার প্রতিমায় দ্বিতীয় মাটি তো এটাই, অর্থাৎ একে অপরকে শোনা। নিষাদের পূর্ব রাগে তখন রাধিকা জন্মাচ্ছে। নিষাদ বলল, আমার আমার অতীত খুব একটা ভালো না বিহান, মানে মানে পাতি কথায় সুখের নয়। মাকে কবে হারিয়েছি আমার মনে নেই, আর জ্ঞান হওয়ার আগেই মায়ের কিছু একটা হয়েছিল, কোনো একটা কঠিন রোগ, এবং আমাকে সেটাই বলা হয়েছে ছোটবেলা থেকে। তো খুব কষ্ট করে বাবা আর আমি একে অপরকে আঁকড়ে ধরে এগিয়ে যাচ্ছিলাম। এই বলে থামল নিষাদ। বিহানকে একটু জল দিতে বলল সে। জল খেয়ে নিষাদ আবার বলতে শুরু করল, আসলে আসলে কি জানতো বিহান, মানে ভগবান না কারোর কারোর ক্ষেত্রে একটু বেশি কঠোর হয়ে পড়েন। মায়ের পরে এবার আমি বাবাকে হারালাম। তখন আমার কত বয়স হবে, ওই 15 মতো। মৃত্যু যাকে টানে সে হয়তো আগাম বুঝতে পারে, জানো। বাবা আমার জন্য কিছু টাকা রেখে গেছিলেন, আর তার দেখভালের দায়িত্ব দিয়েছিলেন নিজের অত্যন্ত বিশ্বস্ত এক কলিগের হাতে। অ্যাকচুয়ালি বাবা মারা যাওয়ার পর আমি পুরোপুরি নিজের দুনিয়াতে চলে গেছিলাম বিহান। মানে একটু একটু করে এগোনোর চেষ্টা করছিলাম, মানে পড়ে যাচ্ছি, উঠছি, আবার পড়েছি, আবার উঠছি, কিন্তু কিন্তু তারপর থেকে কি যে হলো, মানে কি একটা যে হলো, মানে বলো না, মানে বলো কি হলো নিষাদ? কি যে একটা হলো, আমার না মনে পড়ে না। মানে খুব কষ্ট হয়, জানো তো, মানে ভেতর থেকে খুব কষ্ট হয়, কিন্তু আমার কিছুতেই মনে পড়ে না। মানে কি একটা যেন একটা হয়েছিল, কিন্তু আমার মনে পড়ে না। মনে করতে পারেনি নিষাদ, তবে হালকা বোধ করেছিল সেদিন। অর্থাৎ মনের মধ্যে চেপে থাকা অতীত যদি বের করে দেওয়া যায়, তাহলে যে মন হালকা লাগবেই, এটা সে বুঝেছিল। আর যার কাছে কথা শেয়ার করা যায়, সেই তো আসল বন্ধু। তবে কি জানেন, বন্ধুত্ব বড় খামখেয়ালি।
অজান্তেই কখন যে ভালোবাসা হয়ে পথ চলতে চাইবে বোঝা যায় না। অনেকটা লতানো গাছের মতো, শুধু একটা সাপোর্ট দরকার। নিষাদ বিহানের বন্ধুত্বও একটা সাপোর্ট পেয়েছে, লতানো গাছের আঁকড়ে ধরার সাপোর্ট। আর লতানো গাছ নিজের মতো বাড়তে থাকে যতদিন না কেউ সেখানে কোপ মারছে, তাই তো? বিহানের চোখের দিকে তাকিয়ে রয়েছে নিষাদ। কি যেন একটা আছে বিহানের চোখে, তাকালেই যেন মনের কথা বেরিয়ে আসে অনায়াসে। চোখে চোখ রেখে নিষাদ বলল, বিহান, আমি কিন্তু অনেক দিন পর আবার বিশ্বাস করছি কাউকে। আমি আমি জানি না এত পুরনো কথা কি করে আমি বলে দিলাম তোমাকে। মানে আশা করি আমি ভুল প্রমাণিত হব না, তাই না বিহান? বিশ্বাস করার আগে ভরসা করাটা দরকার। নিষাদ, তুমি সেটা করো তো। আচ্ছা বিহান, আমরা তো একটু বেশি দেখা করছি বলো, মানে এটা কি ঠিক? নিষাদ, এই প্রশ্নের উত্তর কোনো মানুষই দিতে পারে না। তুমি কিন্তু এখনো বললে না তুমি কি করো। আচ্ছা, তুমি আমার বাড়িতে প্রতিদিন কেন আসো নিষাদ? জানি না আসলে, তোমার সাথে থাকলে, তোমার কথা শুনলে আমার ভালো লাগে। আর তাছাড়া আসলে তোমার এই বাড়িটা না আমার খুব নিজের মনে হয়, খুব চেনা চেনা লাগে। বিহান, ওই ঘরটা কিসের? ওটা আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা শুরু থেকেই বন্ধ থাকে। এই বাড়ির মালিকের একটা গুদাম ঘর। আমার এই দুটো ঘর মিলিয়ে হয়ে যায়, তাই ওটা আর ব্যবহার করিনি। ওরকমভাবেই বন্ধ আছে। কিন্তু কিন্তু আমি মনে করতে পারছি না কেন, আমি মনে করতে পারছি না কেন। কিন্তু নিষাদ, তোমার সিলেক্টিভ অ্যামনেশিয়া আছে। আমার কি মনে হয় জানো তো, এটা ওই তোমার বাবার চলে যাওয়ার পরে একটা কোনো শক বা এমন কিছু একটা ঘটনা যেখান থেকে তুমি প্রচণ্ড শক পেয়েছিলে, এবং তার জন্য তুমি সিলেক্টিভ কিছু ইভেন্ট কমপ্লিটলি ভুলে যাচ্ছ। আচ্ছা, এটা যখন থেকে শুরু হলো, মানে যখন তুমি ফিল করতে পারলে যে তুমি ভুলে যাচ্ছ, তুমি থেরাপিস্ট দেখাওনি? আমি অত আমি বুঝি না বিহান, কিন্তু আমি এটুকু মনে করি, মানুষের কাছে যদি তার কথা শোনার একজন নিজের লোক থাকে, তাহলে তার থেকে বড় আর কিচ্ছু হয় না। তাই নাকি? ইয়েস, তাই। কারণ ভালোবাসাই সব থেকে বড় থেরাপি বিহান বসু। সত্যি তো, ভালোবাসাই সব থেকে বড় ওষুধ। আমাদের সর্দি কাশির সেই তেতো সিরাপের মতো। কেউ খেতে চায়, কেউ আবার খেতেই চায় না। মনের মধ্যে একটা সময় যে শুধু কিন্তু কিন্তু করত, সেই নিষাদ আজকে সব কিন্তুকে মন থেকে সরিয়ে বিহানের বাড়ি থেকে গেল। বিহান বসু আর নিষাদ সেন। না, এরপরের ঘটনা আমি বলবো না। সম্পর্কের মাঝে তৃতীয় ব্যক্তি থাকাটা একদম উচিত নয়। একটু আগেই তুমি বলেছিলে নিষাদ যে আমরা নাকি খুব বেশি দেখা করছি। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, যে তাতে অসুবিধেটা কোথায়? না, অসুবিধে নেই, কিন্তু আমার ভয় করে। গভীর বন্ধুত্বেও ভয় করে? আমাদের এই প্রত্যেকটা সময় কাটানোগুলো কি শুধুই বন্ধুত্ব বিহান? তাহলে তুমি বলছো যে শুধুই বন্ধুত্ব নয়, তাই তো? তার মানে তুমি একটু হলেও আমাকে ভালোবাসো। ভালোবাসি কিনা জানি না, তবে ভালো লাগে। কেন এত জটিল করে তুলছো তুমি? আমি শুধু এইটুকু জানতে চাই নিষাদ, যে আমাকে ভালোবাসো তুমি? কোনো উত্তর দেয় না নিষাদ। বিহানের দিকে কয়েক পা জোরে এগিয়ে এসে বিহানের মুখে হাতটা চেপে ধরে চুপ করতে বলে। তারপর ঠোঁটের কাছে এগিয়ে এসে বলে, ভালোবাসি আর ভরসাও করি। আমি নিজেও অজান্তেই তোমাকে ভালোবেসে ফেলেছি নিষাদ। সত্যি? তাহলে
তাহলে বলো, কোনোদিন আমার বিশ্বাস ভাঙবে না? নিশাত, বিশ্বাস ভাঙার ভয় তুমি খুব পাও, তাই না? খুব ভয় পাই। তুমি তুমি বাড়ি ফিরবে না আজকে? এই নিশাত অনেক বাজে কিন্তু। আমি আমি এখানেই তো ভালো আছি, তোমার কাছে। আমি বলো, কি হলো বলো। বিহান, আর ইউ শিওর? প্লিজ। ওকে। এরকম সময় আমাদের সবার জীবনেই তো আসে। কখনো চাহিদা থেকে আসে, আবার কখনো মন থেকে আসে। নিশাদ বিহানের এই গল্পে মন আগে সায় দিয়েছিল নাকি শরীর, সেটা ওরাই ভালো বলতে পারবে। কিন্তু সেই রাতে কেউ কাউকে আটকায়নি। বিহান, আমি আবারও বলছি, আমি কিন্তু ভরসা করছি তোমায়। আমিও নিশাত। আঘাত পাওয়ার পর একটা প্রাণী আশ্রয় খুঁজতে এতটাই মরিয়া হয়ে ওঠে যে সে ভাবেই না কোথায় সে আশ্রয় নিচ্ছে। কখনো নতুন আশ্রয় সে পেয়ে যায়, আবার কখনো আঘাতকারীর কাছে সে ফিরে যায়। পরদিন সকালে আড্ডার মাঝে বিহান নিশাদকে বলল, এই যে সিলেক্টিভ অ্যামনেশিয়ার কথা বলছিলাম তোমাকে, আমার যেটা মনে হয় জানো তো, যে তোমার ইমিডিয়েট একজন থেরাপিস্ট দেখানো উচিত। মানে আমি অন্তত তাই ভাবি নিশাত। প্লিজ একজনকে দেখিয়ে নাও একটু। কেন? এই যে আমি তোমার সাথে এত গল্প করি, আমার তো তাতেই হালকা লাগে। তাছাড়া এত তাড়াতাড়ি আমার জীবনে যে তুমি আসবে আর আমিও যে তোমার সাথে এভাবে জড়িয়ে পড়বো, সেটা তো আমিও ভাবিনি। আমি তো বলেছিলাম তোমায় বিহান, এর থেকে বড় থেরাপি আর কিছু হয় না। তাহলে বলো, তোমার ওই পিঠের দাগগুলো কিসের? নিশাদ চুপ করে থাকে, কিচ্ছু বলতে পারে না। যেন কথাটা শুনেই ওর চোখ স্থির হয়ে যায়। বিহান ২-৪ বার তার নাম ধরে ডাকার পর তার আবার হুঁশ ফেরে ঠিকই, কিন্তু অস্পষ্ট সব কথা বলতে থাকে সে। আমি আমি মনে করতে পারছি না, মনে করতে পারছি না। ঘর ঘর কি যে হলো? ছবি ঘর মনে করতে পারছি না, মনে করতে পারছি না। ছবি মনে করার চেষ্টা করো নিশাত, প্লিজ মনে করো। কি ছবি? কোন ঘর? একটু মনে করো প্লিজ। ঘর খুব চেনা একটা ঘর আর ছবি। তুমি পারবে, তুমি মনে করতে পারবে নিশাত। শান্ত হয়ে বলো, মনে করার চেষ্টা করো। ঘর ছবি ঘর আগুন বিহান, আমি পারছি না, আমি মনে করতে পারছি না। জড়িয়ে ধরে শান্ত করে বিহান। তারপর ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে নিশাদের মন। আসলে কি জানেন তো, আমাদের জীবন টালমাটাল হলে একটা হাগ বা একটা আলিঙ্গন কখনো কখনো অ্যান্টিবায়োটিকের কাজ করে দেয়। এরপর বেশ কটা দিন কেটে গেছে। এরকমই তো জীবন চেয়েছিল নিশাদ, ঠিক যেমনটা কাটাচ্ছে সে। কলেজের কলিগরা বিহান বসুকে নিয়ে রাগায়, অনেকে আবার পরিচয় করিয়ে দিতেও বলে। বিহানের কথা শুনলে লজ্জা পায় নিশাদ। আর ভালোবাসার কথা শুনলে যারা লজ্জা পায় তারা সত্যিই ভালোবাসে। রবিবারের এক সকালে বিহানের বাড়ি আসে নিশাদ। বাবা, এতক্ষণে সময় হলো? এই দারুণ লাগছে কিন্তু। আচ্ছা শোনো না, তুমি একটু বসো প্লিজ, আমি জাস্ট টুক করে গিয়ে বাজারটা করে আনি, কেমন? আচ্ছা ওকে। এই শোনো না, বলছি আমি তাহলে একটু কফি বানাই দুজনের জন্য। শিওর, যাবো আর আসবো। এই বলে বেরিয়ে যায় বিহান। নিশাদ কফি বানাতে রান্নাঘরের দিকে যায়, কিন্তু হঠাৎই থেমে যায়। তারপর ঘুরে গিয়ে সেই দরজা বন্ধ ঘরের সামনে গিয়ে দাঁড়ায়।
একরাশ প্রশ্ন নিয়ে সেই ঘরের মধ্যে ঢোকে। ঘুলঘুলি থেকে আসা হালকা সূর্যের আলো এসে পড়েছে ঘরে, তাতে ধুলোর কণা উঠছে। নিষাদ আলো জ্বালালো। প্রথমটা খেয়াল না করলেও পরে হঠাৎ ওর মনে হলো, কি ব্যাপার, একবারে ঠিক সুইচটা জ্বালিয়ে ফেললাম? এই ঘরে তো তার যাতায়াত নেই। নাকি এসব বেশি ভাবছে নিষাদ? হালকা একটা জিরো পাওয়ারের আলোতে যেগুলো দেখা যায় ঘরটায়, তাতে ঠিক ঠিক বোঝা যায় না। কিন্তু মন বলছে এই ঘর খুবই চেনা নিষাদের। একটা দেওয়ালের সামনে গিয়ে দাঁড়ায় নিষাদ। কি ব্যাপার, দেওয়ালে ওর নিজের ছবি? এসব কি হচ্ছে ওর সাথে? কি করে সম্ভব এটা? জানালার পাশে রাখা ড্রয়িং টেবিলটা হচ্ছে না। ড্রয়ারটা খুলে ফেলল নিষাদ, আর সাথে সাথেই হাতে পেল একটা ডায়েরি। খেয়াল বশত একটা পাতা খুলে ফেলল সে। তাতে লেখা 20শে জানুয়ারি 2012। আমি আর পারছি না। এ কোন নরকে আমাকে দিয়ে তুমি চলে গেলে বাবা? আর কটা দিন পর আমার থেরাপি শেষ হবে, তারপর মুক্তি। তবে ভালোবাসা এত কষ্টের, এর থেকে মৃত্যু অনেক আনন্দের। কি এটা তো আমার নিজের হাতের লেখা। এই ঘরটা ছবি মনে পড়ছে, আমার সব মনে পড়ছে। সর্বনাশ, আবার ও গড, আবার আমি লোককে কথাটা শেষ না করেই দৌড়িয়ে বেরিয়ে যায় নিষাদ। যাওয়ার পথে ধাক্কা লাগে বিহানের সাথে। নিশা, দেখো তোমার জন্য কি হয়েছে তোমার? এই কি হয়েছে? মিথ্যুক, লায়ার! কেন করলে তুমি আমার সাথে এরকম? হ্যাঁ, একবার আমাকে শেষ করো, শান্তি হয়নি না? আমার মানসিক রোগটাকে ব্যবহার করে তুমি আবার সরে যাও। তুমি আমাকে হাত দেবে না, আমার গায়ে হাত দেবে না। সরো তুমি, সরো। নিশাদ, কি বলছো তুমি? নিশাদ, কি বলছো তুমি? নিশাদ, এইভাবে যেও না। নিশাদ, ভুল বুঝছো কিছু। নিশাদ, কথা বল। নিশাদ, আমরা অতি অভিনয় কি অনায়াসেই ধরে ফেলি, তাই না? কিন্তু ভালোবাসার অভিনয় সহজে ধরতে পারি না। কেন? মনে পড়েছে, সব মনে পড়েছে নিষাদের। এই বাড়ি, এই ঘর আর তার এক কালো ইতিহাসের সাথে প্রায় 12 বছর আগে জড়িয়েছিল নিষাদ সেন। এরপরে প্রায় 1 মাস কেটে গেছে। নিজের বাড়ির ব্যালকনিতে বসে নিষাদ কথা বলছে কাবেরীর সাথে। কাবেরী বলল, আচ্ছা নিষাদ, আমায় বলতো, তুই শিওর বিহানি ওই ছেলেটা? সব কিছু মিলে যাচ্ছে কাবেরী। এরপর কি আর কোনো সন্দেহ থাকে? কিন্তু কি মিলে যাচ্ছে? বাবা মারা যাওয়ার আগে বাবারই এক বিশ্বস্ত কলিগের কাছে আমার দেখভালের দায়িত্ব দিয়ে গিয়েছিল। তিনি আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসতেন। আর সেখান থেকে আমার পরিচয় হয় ওনার ছেলের সাথে। ও আমার থেকে বেশ কয়েক বছরের বড় ছিল। আমি যখন ক্লাস 12, তখন থেকেই আমাকে ভালোবাসার কথা বলতো। আমি আপত্তি করলেও শুনতো না। মানে ওদের একটা পুরনো বাড়ি ছিল, আর সেখানেই ওর স্টুডিও ছিল। খুব ভালো ছবি আঁকতো ছেলেটা। আর সেই সময় আমার ওর এক বন্ধুর সাথে আলাপ হয়। আমি ভালোবেসে ফেলি সেই ছেলেটিকে। আর এই ব্যাপারটাকেই আমি আমার
বাবার বন্ধুর ছেলে, মানে যাদের বাড়িতে ছিলাম আমি, ওকে জানাই। আর ও এটা একদমই ভালো চোখে দেখেনি। আর 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 তারপরেই অত্যাচার শুরু হয়। কাবেরী আমার বাবার সেই কলিগের ছেলের নাম বিহান। কাবেরী, ওই ঘরটা আমার চেনা। তুই জানিস না, তুই জানিস না ও কি অত্যাচার করেছে আমার ওপর। নিশাদ, তুই জানিস না এরম আমার করে না নিশাদ, এরম ভাবে আমার কাঁদে গায়ে না। এখনো- ভয় নেই, আমি তো আছি নাকি তোর সাথে সব সময়। বুঝলাম, তুই বলছিস যে সেই ছেলেটি বিহান বসু। সেটাই তো হবে কাবেরী, সেটাই তো হবে। ও আবার আমাকে শেষ করার তালে ছিল। ও ভালোবাসার অভিনয় করেছে আমার সামনে। আরে ছি, আমি কি করে ভালোবেসে ফেললাম বলতো? কি করে করলাম এটা আমি? দেখ নিশাদ, বিহান কতবার যোগাযোগ করতে চেয়েছে তোর সাথে। একবার তো তোর দিকটা খুলে বল ওকেও। মানুষ তো পাল্টে যেতেও পারে, বল। সিরিয়াসলি? ছি, মানে তুই এত কিছু শোনার পরে এটা বলছিস কি করে? এমন সময় ওদের বাড়িতে কলিং বেল বাজার শব্দ। কাবেরী গিয়ে দরজা খুলতেই দেখে নিশাদের নামে একটা পার্সেল। সেটা রিসিভ করার পর ওপরে আসে কাবেরী। নিশাদ খুলতে চায় না পার্সেলটা, কাবেরীকে খুলতে বলে। এ কি রে, এটা তো একটা চিঠি। বাট দাঁড়া, আরও কিছু আছে সাথে। হ্যাঁ, বিহান পাঠিয়েছে। এই চিঠিটা তুই পড় ভাই। না, তুই পড়, আমি শুনছি। আমি পড়ব? আরে ঠিক আছে, বেশ। নিশাদ, যদি কোনো কষ্ট পেয়ে থাকো তাহলে আমি ক্ষমা প্রার্থী। জানি আমার সাথে আর কোনো দিন হয়তো কথা বলবে না, কিন্তু সত্যিটা জেনে রাখো। তুমি সেদিন আমার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আমি ওই ঘরটাতে ঢুকেছিলাম। ঘরে ঢুকেই প্রথমেই আমি একটা ডায়েরি পাই। কিছুটা পড়ার পর বুঝতে পেরেছিলাম যে আজ থেকে বেশ কিছু বছর আগে তোমার লেখা একটা ডায়েরি। প্রথমে 7-5 কিছুই মেলাতে পারছিলাম না। তারপর কৌতূহল নিয়ে ওই ঘরটা আরও ভালো করে খোঁজার পর আমার হাতে কিছু রেকর্ডিং আসে, আর তার সাথে বেশ কিছু ছবি। নিশাদ, এই ফ্ল্যাটটা আমি ভাড়া নিয়েছিলাম মাত্র কয়েক মাস হলো, কিন্তু আমি সত্যি কিচ্ছু জানতাম না ওই ঘরটার ব্যাপারে। ঘরটা আমার দরকারও পড়েনি কোনো দিন। কিন্তু তুমি সেদিন চলে যাওয়ার পর যখন বাড়ির মালিককে জিজ্ঞাসা করলাম, তখন তিনি বললেন যে আমি আসার আগে ঘরটা বেশ কয়েক বছরই খালি ছিল। শেষবার একজন ছেলে স্টুডিও বানাবে বলে ফ্ল্যাটটা ভাড়া নেয়, কিন্তু হঠাৎই একদিন সব ছেড়ে দিয়ে একদিন চলে যায়। তারপর থেকে ওই ঘর ওরকমভাবেই পড়ে আছে। এমনিতেই সিলেক্টিভ অ্যামনেশিয়ার কারণে তোমার পার্টিকুলার কিছু ইভেন্ট মনে পড়ে না, তাই তো? তাই ঘরটা দেখে সেদিন তুমি তোমার সাথে ঘটা কিছু ছেঁড়া ঘটনা, মানে স্মৃতি মনে করতে পেরেছিলে। নিশাদ, এই চিঠির সাথে আমি একটা রেকর্ডিং আর বেশ কিছু ছবি পাঠালাম। সেটা শুনলে এবং ছবিগুলো দেখলে আশা করি তুমি আসল সত্যিটা জানতে পারবে। খুব খুব ভালোবেসে ফেলেছিলাম তোমাকে নিশাদ, এখনো হয়তো বাসি। কিন্তু যাই হোক নিশাদ, সব বিহানদের অন্তত এক করে ফেলো না। আমার বন্ধুকে ভালোবাসবি? হ্যাঁ, আমারই বন্ধুকে? আমার বাবার হাতে তোর বাবা তোকে তুলে দিয়ে গেছে, আর তুই কিনা আমাকে ছেড়ে আমারই বন্ধুর সাথে? সবে কলেজে উঠেছো তো? তোমার কলেজ যাওয়া যদি আমি বন্ধ করেছি? শালি,
শালির সাহস কত বড়! শালা আমারই বন্ধুর সঙ্গে আমারই পিঠ পিছে! আমি পারছি না, আমি আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বন্ধ করে দিচ্ছি, বন্ধ করে দিচ্ছি। ছি, আমি আমি কি করে? তুই ঠিক আছিস নিশাদ? এই দেখ, তার মানে তো ছবিতে যে ছেলেটা আছে সেটাও বিহান নয় রে। আমি জানি, আমি আমি গলাটা শুনে কাবেরী, আমি সব হারালাম বল। আমার আমার সবটা হারিয়ে গেল। ও আমাকে সত্যি ভালোবাসতো কাবেরী। আমি আঘাত বারবার এলে একটা সময় সেটা গা শোয়া হয়ে ওঠে, কিন্তু খারাপ তখন লাগে যখন উপরওয়ালা আঘাত বোঝানোর জন্য একই মানুষকে বারবার বেছে নেয়। আমরা প্রেম প্রেম করি বটে, কিন্তু জীবনের কোয়েশ্চেন পেপারে প্রেমের অঙ্ক যতই সহজ আসুক না কেন, আমরা ম্যাক্সিমাম সময় সেটা মেলাতেই পারি না। সিলি মিস্টেক হবেই, আর সেখানে কোনো স্টেপ মার্কও পাবে না। এদিকে কিছু মাস পরে যখন নিশাদের মনের ঋতু পরিবর্তন হয়েছে, নিয়মিত কলেজে যাওয়া শুরু করে সে। ভালোবাসা সব থেকে বড় থেরাপি মনে করলেও এবার সত্যিকারের একজন থেরাপিস্টকে দেখাবে নিশাদ। সেদিন লেকচার শেষ করে স্টাফ রুমে এসে খবরের কাগজটা উল্টাচ্ছিল সে, আর তখনই শহর পাতার নিচের দিকে চোখ আটকে গেল। একটা বিজ্ঞাপন, তাতে বিহান বসুর ছবি, আর নিচে লেখা, এই মুহূর্তে শহরের সব থেকে বড় থেরাপিস্ট বিহান বসু। নিশাদের মনে পড়ে যায় কটা কথা। কিন্তু যাই হোক নিশাদ, সব বিহানদের এক করে ফেলো না প্লিজ। একটা আলগা হাসি খেলে যায় নিশাদের ঠোঁটে। ও শহরের পাতা ছেড়ে এগিয়ে যায় বিনোদনের পাতায়। সেখানে নায়ক নায়িকার মুচমুচে গসিপে ওকে ডুবে যেতেই হবে। ভালোবাসার বিহান বেলায় থেরাপিস্টের সাথে প্রেম যে নিষিদ্ধ। প্রেম.com সিজন 6 ডার্ক অ্যান্ড লাভলিতে আপনি শুনলেন সায়নের লেখা লাভ থেরাপি। আজকের গল্পে গল্প পাঠে অয়ন্তিকা, বিহানের চরিত্রে সায়ন এবং অরিজিৎ, কাবেরীর ভূমিকায় মেঘনা, সাউন্ড ডিজাইনে ইন্দ্রনীল, ক্রিয়েটিভ ডিজাইন আলেখ্য, ডিজিটাল পাবলিসিটি সৃষ্টি, শব্দগ্রহণে সায়ন, বিশেষ সহযোগিতায় অরিজিৎ, পরিচালনা এবং নিশাদের ভূমিকায় আমি মোহর। টিম প্রেম.com আবার থাকবে হাজির আগামী সপ্তাহে একই সময় নিয়ে আরও একটি ডার্ক অ্যান্ড লাভলি গল্প। ততদিন স্টে প্রেমড অ্যান্ড কিপ লিসনিং টু মির্চি।